করবেন, বা হচ্ছে ধরেন যে যেভাবে করে আপনার ইনপুট থেকে আউটপুটে নিয়ে যাবেন, বা হচ্ছে আপনি যেটা চিন্তা করছেন সেভাবে করে সেটা এক্সিকিউট করবেন। তো এইটার ডিটেইলস এ যদি আমরা কাজ করতে চাই, সেটার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিস্টেমের ডিজাইন। আর সিস্টেমের ডিজাইন যখন করব, তখন অবশ্যই আমাদের দেখতে হবে যে আমরা যেভাবে চিন্তা করেছিলাম বা যেভাবে আমরা ভেবে রেখেছি, বা যেভাবে আমাদের ড্রাফটটা ক্রিয়েট করা হয়েছে সেটার অ্যাকুরেসি যেন আপ টু ডেট থাকে। প্লাস হচ্ছে আমরা সেইভাবে যেন আমাদের সিস্টেমটাকে মেইনটেইন করতে পারি, কন্ট্রোল বা হচ্ছে সেটাকে ইউজেবিলিটিটাকে আমরা হচ্ছে মানে রিইউজ করতে পারি। একটা জিনিসের জন্য আমাদের যেন বারবার সেটাকে আপডেট করতে না হয়, এবং এটার ইফিশিয়েন্ট ইমপ্লিমেন্ট যদি আমাদের চলে আসে, তাহলে আমরা বলবো যে হচ্ছে আমাদের লজিক্যাল যে কাজগুলো ছিল সেটাকে আমরা হচ্ছে ফিজিক্যালি বা হচ্ছে সেভাবে রূপ দিতে পেরেছি। তো এই যে সিস্টেম ডিজাইনটা আছে, সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে লজিক্যাল ডিজাইন, ফিজিক্যাল ডিজাইন। আগে যেটা ছিল সবসময় কি আমাদের যে প্রসেসের যে আমাদের কাজগুলো বা স্টেপগুলো আমরা এর আগে পড়ে আসছিলাম। তো ১ম এ আমাদের কি ছিল? আমরা রিকোয়ারমেন্ট গুলো গেদার করব। তো তারপরে আমরা যখন ডিজাইন ফেজে চলে আসবো, আমাদের ১ম কাজ হবে সেটার একটা লজিক্যাল ডিজাইন তৈরি করা। তো লজিক্যাল ডিজাইন মানে হচ্ছে ধরেন যে আপনি লজিক্যালি যে আমরা তো এর আগে যেগুলো কাজ করেছি সেটা হচ্ছে আগে চিন্তা ভাবনা করেছি। তো এরপরে যখন আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইমপ্লিমেন্টেশন এর সময়টা আসবে, তো ১ম এই কিন্তু ডিরেক্ট আপনি ফিজিক্যালি ডিজাইন এ চলে যাবেন না। তো লজিক্যালি সেটা নিয়ে ভাবতে হবে, সেটা আ সেই বিষয়গুলো গেদার করতে হবে। তারপরে ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন এ চলে যাবেন। এবং ইমপ্লিমেন্টেশন এর প্ল্যান যখন করবেন এবং ইমপ্লিমেন্টেশন করার পরে লাস্ট স্টেজে আমরা সেটা হচ্ছে টেস্টিং করব। টেস্টিং এ সেটা যদি সেই টেস্টিং এর যে পারপাস গুলো আছে সেগুলোকে ফুলি কভার করতে পারে, দেন আমরা সেই ভার্শনটাকে রিলিজ করে থাকি মূলত। তো এই লজিক্যাল এবং ফিজিক্যাল ডিজাইন ২ টার মধ্যে ডিফারেন্স কি? ২ টার মধ্যে ডিফারেন্স জাস্ট ধরেন যে একটা আমরা হচ্ছে আ লজিক্যালি চিন্তা করলাম, আরেকটা হচ্ছে সেগুলোকে আমরা বাস্তবে রূপ দিলাম। মানে হচ্ছে আপনি একটাকে বাস্তবে রূপ দিচ্ছেন না, কিন্তু সেটার সম্পূর্ণ কাজ ড্রাফট আপনি রেডি করেছেন। দেন সেটাকে হচ্ছে আপনি ফিজিক্যালি যখন কাজ করবেন, তখন সেটা ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন এর মধ্যে চলে আসবে। তো এখানে একটা রিপ্রেজেন্টেশন দেয়া আছে কিভাবে আমাদের লজিক্যাল এবং ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশনটা হয়ে থাকে। মূলত ১ম এ আমরা যে কাজগুলো করে থাকি, ধরেন ইনপুট আউটপুট স্পেসিফাই করি, বা হচ্ছে যে জিনিসগুলো আমাদের দরকার হবে সেগুলো একসাথে গেদার করি, বা হচ্ছে সেই ইনফরমেশন কোথা থেকে আমরা পেতে পারবো। তো সব ধরনের ইনফরমেশন যখন আমরা গেদার করে সেটাকে ডিজাইন করে থাকি, যেমন হচ্ছে ধরেন একটা বিল্ডিং বানানোর জন্য আর্কিটেকচার যে মডেলটা দিয়ে থাকে, সেটা মূলত হচ্ছে আমাদের লজিক্যাল ডিজাইনে পড়বে। আর যখন সেই আর্কিটেকচার দেখে সিভিল ইঞ্জিনিয়াররা বা হচ্ছে ওয়ার্কার যারা থাকবে তারা যখন সেটা এক্সিকিউট করবে, তখন সেটা চলে আসবে আমাদের ফিজিক্যাল ডিজাইনে। তো এখানেও সব সিস্টেম নিয়ে যখন আমরা কাজ করতে যাবো, ১ম আমরা লজিক্যাল ডিজাইনটা বিল্ড আপ করব। তারপরে এটাকে আমরা বাস্তবে রূপ দেওয়ার জন্য ফিজিক্যাল যে ডিজাইনটা আছে সেটা আমরা কমপ্লিট করে থাকবো। তো এইজন্য আমাদের লজিক্যাল যে ডিজাইন সেটাকে আমরা বলি হোয়াট, মানে কিভাবে করব, বা হচ্ছে কিভাবে আমাদের ওয়ার্ক ফ্লো হবে, ডেটা বা আমাদের ইনপুটে যা আছে সেখান থেকে আমরা আউটপুটে কিভাবে যেতে পারবো, কোনো সিকিউরিটির দরকার হবে কিনা, বা যেসব স্পেসিফিকেশন আমাদের দরকার আছে, বা কিভাবে আমরা কন্ট্রোল করব। তো সেটা যদি আমরা আগে চিন্তা করি যে কিভাবে হবে, প্রত্যেকটা স্টেপে আমরা কিভাবে কাজ করব, প্রত্যেকটা স্টেপ আমরা কিভাবে ওভারকাম করব, বা সেটা ইমপ্লিমেন্ট কিভাবে করব, মানে কি জিনিসটা আসে, হোয়াট জিনিসটা আসে। তো এই সবগুলো আমাদের লজিক্যাল ডিজাইনে চলে আসবে। এবং আমাদের কি করব এটা যদি পেয়ে যাই, তারপরে আমরা কিভাবে করব, কিভাবে সেটা হবে, সেটা কিন্তু আমাদের ফিজিক্যাল ডিজাইনে চলে আসবে। মানে ১ম এ আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, আমরা এই কাজটা করব। আ এবার কিভাবে করব? ধরেন যে আমি একটা শপ নিতে চাচ্ছি, তো ১ম এ যদি আসি কি করব? তো শপ নেয়ার জন্য সেটা রিলেটেড যে কাজগুলো আসবে, সে রিলেটেড ইনফরমেশন আমরা যখন গেদার করব, সেটার সবকিছু নিয়ে ওভারঅল আমরা চিন্তা ভাবনা করব। কি করব? তো এই জিনিসগুলো আমাদের লজিক্যালি আসবে। দেন হচ্ছে এটাকে যখন আমরা ফিজিক্যালি দেখতে যাব, তখন আমাদের হাউ বা হচ্ছে কিভাবে পসিবল সেই জিনিসগুলো আমরা যেখানে কাজ করব সেটাকে আমরা ফিজিক্যাল ডিজাইন হিসেবে ইমপ্লিমেন্ট করব। তো এটার মধ্যেই মূলত আমাদের অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন বলেন, ট্রেনিং বলেন, টেস্টিং বলেন, হার্ডওয়্যার সফটওয়্যার যা আছে, বা হচ্ছে ব্যাকআপের প্রয়োজন আছে কিনা, মানে যত ধরনের ইমপ্লিমেন্টেশন আছে সবকিছু কিন্তু আমাদের ফিজিক্যাল যে ডিজাইন পোর্শনটা আছে সেখানে চলে আসবে। তো এখানে আমরা হচ্ছে আরেকটু রিপ্রেজেন্টেশন দেখবো যে স্ট্রাকচারাল ডিজাইনটা আমরা কিভাবে করে আসি। এর আগে আমরা দেখেছি সিস্টেমের যেই রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো আমরা কিভাবে স্পেসিফাই করতে পারি। তারপর আমরা দেখেছি কিভাবে ডেটা ফ্লো ডায়াগ্রামটা ড্র করা যায়, বা সেখান থেকে আমরা ডেটা ডিকশনারি মানে ডেটাবেসের যে ইমপ্লিমেন্টেশন সেটা কিভাবে পেয়ে থাকি। তারপর আমরা সেখান থেকে দেখেছিলাম যে আমাদের ডিসিশন ট্রি বা স্ট্রাকচার ইংলিশকে কম্বাইন করে একসাথে ডিসিশন টেবল করেছিলাম। তো এই সবগুলো প্রসেস হওয়ার পরে কিন্তু আমাদের এই ডিজাইনের পোর্শনটা আসবে। এই পোর্শনের ডিজাইনটা আসবে। আবার দেখেন ডিজাইনের পোর্শন থেকে ডিএফডি তে ব্যাক করেছে। কেন ব্যাক করেছে? কারণ এই ইমপ্লিমেন্টেশন পোর্শনে কিন্তু আমাদের টেস্টিং পার্টটাও
আসবে। তো যখন টেস্টিং এ সে ফেইল করবে তখন কিন্তু আবার ডিএফডি তে গিয়ে চেঞ্জ করে সবগুলো চেঞ্জ করে আবার এই পোরশন এ নিয়ে আসতে হবে। আর যদি আমাদের কোনো কিছু হচ্ছে এক্সিকিউট বা টেস্টিং এর যে পাথ গুলো ছিল সব করব, সেটাকে আমরা কিভাবে কাজ করব? এটাকে আমরা হচ্ছে ১ম এ একটা সিস্টেমকে কনসিডার করব। এটাকে আমরা হচ্ছে বিভিন্ন সাব ক্যাটেগরিতে ভাগ করব। আর এই সাব ক্যাটেগরিতেও আমরা হচ্ছে একবারে রুট থেকে স্টার্ট করে সবগুলোকে যত ছোট ভাগে ভাগ করা যায় তত ভাবে সেগুলোকে ভাগ করব। তো এই যে ভাগ করব এটাকে মূলত স্ট্রাকচার ডিজাইন এর মেথোডোলজি বলা হয়। তো ১ম এ তো আপনি হচ্ছে আ স্টার্ট করলেন সেখান থেকে হচ্ছে যেই রিকোয়ারমেন্টস গুলো দরকার বা যে ইনফরমেশন গুলো দরকার আমরা চ্যাপ্টার 2, 3 তে দেখেছি ইনফরমেশন আমরা কালেক্ট করছি। তারপরে হচ্ছে তারপরে 6 চ্যাপ্টারে আমরা দেখেছি সেখান থেকে আমরা ডিএফডি টা ড্র করছি। তারপরে হচ্ছে এই যে ডিএফডি টা ড্র করলাম মূলত এরপর থেকেই কিন্তু আমাদের কাজটা স্টার্ট হয়ে যাবে। তো আমাদের কাজটা কিভাবে হবে? টপ ডাউন হবে। মানে উপর থেকে নিচের দিকে যাবে। যখন আমাদের কোনো কিছু উপর থেকে স্প্লিট করে বা ডিভাইড হয়ে নিচের দিকে যাবে তখন আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা কাজ যেমন ধরেন আমি একটু আগে বললাম যে যদি আপনি কোনো সিস্টেম নিয়ে কাজ করেন সেই সিস্টেমটাকে তো একবারে আপনি ভাগ করতে পারবেন না। সেই সিস্টেমের বিভিন্ন পার্ট থাকবে। তো ১ম এ আপনি বিভিন্ন পার্টে ভাগ করুন। এখন এই পার্টের মধ্যেও কিন্তু আমরা এগুলোকে আবার সাব ক্যাটেগরিতে ডিভাইড করতে পারি। ধরেন যে আমি উম একটা আ লা আ হতে পারে যে একটা হসপিটাল নিয়ে কাজ করব। তো এটাকে তো আমরা হুট করে হসপিটাল নিয়ে কাজ করব এরকম ভাবতে পারি না। তখন আমাদের ভাবতে হবে যে একটা পোরশন থাকবে যেখানে হচ্ছে আমাদের পেশেন্টদের জিনিসপত্র থাকবে বা আরেকটা পোরশন থাকবে যেখানে ডাক্তারদের আমাদের ম্যানেজ করতে হবে বা আরেকটা পোরশন থাকবে নার্সদের। তো এগুলোর মধ্যেও কিন্তু আবার সাব ক্যাটেগরি আছে। কারণ বিভিন্ন ধরনের ডক্টর হতে পারে বা বিভিন্ন ধরনের পেশেন্ট হতে পারে। তো আমাদের যে সিস্টেমটা আছে যখন আমরা স্ট্রাকচার ডিজাইন করব তখন আমরা উপর থেকে আস্তে, আস্তে সেগুলোকে ডিভাইড করতে পারি একদম সিঙ্গল ইউনিট পর্যন্ত যখন যাওয়া যায় সেখানে গিয়ে আমরা থামবো। তো যতগুলো স্টেপ বা লেভেল হতে পারে আমাদের হবে। তো এখানে কিন্তু একটা টপ ডাউন হায়ারার্কি আমাদের ক্রিয়েট হবে। তো আমরা যখন সিস্টেমের স্ট্রাকচার ডিজাইনটা করব তখন আমরা উপর থেকে নিচের দিকে যাব। আর যখন আমরা আউটপুট পেতে থাকবো তখন কিন্তু আমাদের এই স্মল পোরশন থেকে আমরা আউটপুট পেয়ে পুরোপুরি আ আমাদের যে সিস্টেমটা আছে সেটা বিল্ড আপ করতে পারবো বা সেখান থেকে আমরা ওভারঅল আউটকামটা পেতে পারি। তো যখন আমরা এই যে স্ট্রাকচারটা করব উপর থেকে নিচে এবং এটার আউটকাম আমরা নিচ থেকে উপরের দিকে পাবো। তো এটার জন্য আমরা ৩ টা বেসিক এলিমেন্টকে হায়ার করে থাকি বা ৩ টা বেসিক এলিমেন্ট দিয়ে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করে থাকি। তো সেটার জন্য আমাদের ১ম যেটা আসে সেটা হচ্ছে মডিউল বা স্টেটমেন্ট। মানে যে ফাংশনালিটি গুলো আমাদের পারফর্ম করা দরকার সেগুলোকে বা বিভিন্ন স্টেটকে আমরা মডিউল হিসেবে কনসিডার করতে পারি। এরপরে আসি কানেকশন। মানে হচ্ছে এই যে একটু আগে দেখলাম যে আমাদের মেইন সিস্টেমের মধ্যে প্রসেস A আছে, প্রসেস B আছে, বিভিন্ন পার্ট গুলো আছে। তো এই মেইন সিস্টেম বা প্রসেস A, প্রসেস B বা A1, A2, B1 এই সবগুলো হচ্ছে একেকটা মডিউল। আবার দেখেন কোন মডিউলের সাথে কোন মডিউল কোনটা কার সাব ক্যাটেগরি এটা বোঝার জন্য কিন্তু আমাদের কানেকশন এর প্রয়োজন আছে। তো এই যে কানেকশন গুলো আছে এগুলোকে আমাদের বলা হবে যে কানেকশন যেটা দেখবে যে কোন মডিউলের সাথে কোন পার্টের আমাদের কানেকশন আছে। এরপরে আসে কাপল। কাপলটা কি মূলত একটা পোরশন থেকে আরেকটা পোরশনে যখন যাবে তখন উপর থেকে যখন আপনি নিচের দিকে যাবেন সেই ডেটা গুলো স্প্রেড হতে থাকবে এবং নিচ থেকে উপরে যখন যাবেন সেটার আউটপুট গুলো গেইন হয়ে আমাদের ওভারঅল সিস্টেমের জন্য জমা হতে থাকবে। তো এইগুলো দেখানোর জন্য আমরা মূলত কাপলটা ইউজ করে থাকি। তো কাপলের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা সার্কেল দেই। সার্কেল দেওয়ার পরে অ্যারো চিহ্ন দিয়ে সেটাকে হচ্ছে কাপল হিসেবে কনসিডার করে থাকি। আমাদের যদি একটা এক্সাম্পল দেখাই যে কিভাবে রিপ্রেজেন্টেশনটা হবে। তো দেখেন একটা মডিউল হচ্ছে এভাবে রেক্টেঙ্গল দিবেন। রেক্টেঙ্গল এর ভেতরে সেই মডিউলের নামটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর কানেকশনটা কি? কানেকশন দেখানোর জন্য আমরা যেটার সাথে যার কানেকশন থাকবে সেগুলো হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে দিব। আর যখন একটা প্রসেস থেকে সেটাকে আমরা সাব ক্যাটেগরিতে ভাগ করব অবশ্যই সেটার জন্য কি আমাদের স্পেসিফিক কাজ বা ডেটার প্রয়োজন আছে। তো এই ডেটা গুলো হচ্ছে আমরা যখন ক্যাটেগরাইজ করব বা ভাগ করব তখন সেটা উপর থেকে নিচের দিকে যাবে। আর যখন এটা থেকে আমরা আউটকাম পেতে থাকবো তখন কিন্তু সেটা আমাদের নিচ থেকে উপরের দিকে যাবে। তো এরর এই কাপড়ের যে চিহ্নটা এটা যখন আমরা স্প্লিট করব তখন নিচের দিকে যাবে। আর যখন আমরা আউটপুট পেতে থাকবো তখন নিচ থেকে উপরের দিকে যাবে। আর লাস্টে হচ্ছে আমাদের এই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার ডিজাইনটাকে যখন আমরা এই ৩ টা মডিউল বা এলিমেন্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করব তখন সেটাকে বলা হবে স্ট্রাকচার চার্ট। তো এখানে একটা স্ট্রাকচার চার্ট দেয়া আছে এক্সাম্পল হিসেবে। তো দেখেন যে আমরা হচ্ছে কাস্টমার ফাইলের আপডেটের বা হচ্ছে ভেরিফিকেশন এর কাজটা একটা স্ট্রাকচার ডিজাইনের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তো একটা কাস্টমার সে হচ্ছে সেভ
ডিপোজিট করতে যাচ্ছি, তো সেটার জন্য আমাদের কি বা সেটার সাথে রিলেটেড এই কাজটাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। তো আমরা ১ম এ দেখব যে কাস্টমারের ফাইলটাকে একভাবে প্রসেস করতে হবে। তারপরে তার যে ট্রান্সেকশন গুলো আছে, যে নতুন ট্রান্সেকশন গুলো সে যখন করবে সেটাকে আমরা ভাগ করতে পারি। বা হচ্ছে তাদের যে ট্রান্সেকশন হচ্ছে সেটা ভ্যালিড কিনা, মানে হচ্ছে সে তার ব্যাংকে যতটুকু টাকা আছে সেটার মধ্যেই ট্রান্সেকশন করছে নাকি ব্যাংকে যা আছে তার চেয়ে বেশি ট্রান্সেকশন করছে, সেটার ভ্যালিডেশনের একটা পোর্শন আসবে। বা হচ্ছে যখন ট্রান্সেকশনটা হবে তখন কিন্তু আমাদের যেই কাস্টমার আছে সেটার ফাইলগুলো বা সেটার ব্যালেন্স কিন্তু আপডেট হবে। তো আমরা একটা কাজ করব, কিন্তু সেটাকে ১ম এ আমরা ৪ টা ভাগে ভাগ করব। তো যখন আমরা ৪ টা ভাগে ভাগ করব, ১ম এ আমরা দেখেছি কাস্টমার ফাইল। তো সেখানে আমাদের আসবে কি? কাস্টমারের মাস্টার যে ফাইলটা আছে বা তার যে ইনফরমেশন আসবে, সেই রিলেটেড ইনফরমেশন গুলো আসবে। আর যেহেতু নতুন ট্রান্সেকশন হচ্ছে কিনা, তো এটা দেখার জন্য আমাদের তো আর এখান থেকে আসবে না। যখন নতুন ট্রান্সেকশন হবে সেখান থেকে আউটপুট আসবে। তো এখান থেকে কিন্তু ইনপুট কোনো কিছু যাবে না। আর ভ্যালিডেট ট্রান্সেকশন অবশ্যই সেটার জন্য আমাদের ট্রান্সেকশনের যে অ্যামাউন্টটা বা হচ্ছে তার যে কারেন্ট ব্যালেন্স, এটার একটা ইনফরমেশন কিন্তু এখানে যাবে। বা হচ্ছে আপডেটের পরে তার ইনফরমেশন কতটুকু চেঞ্জ হয়েছে, তো এটার জন্য প্রিভিয়াস ইনফরমেশন আমাদের দরকার আছে। তো এই পোর্শনটা বা এই ডেটাটা আমাদের যখন আপডেট করতে হবে তখন সেখানে যাবে। আবার দেখেন নতুন বাকিগুলো তো আমরা ইনফরমেশন পেলাম। ধরেন আমাদের কাস্টমারের ফাইল, মানে আদৌ সেই কাস্টমার এক্সিস্ট করে কিনা সেটা ১ম এ আছে, সেখানে চেক করলাম ভ্যালিডেশন। দেন ভ্যালিডেশন চেক করার পরে হ্যাঁ বলল যে এই নামে কাস্টমার আছে, এই ব্যাংক অ্যাকাউন্ট আছে। দেন হচ্ছে ট্রান্সেকশন। ট্রান্সেকশনের এটাকে কিন্তু আমরা ৩ ভাগে আবার ভাগ করতে পারি। যে হচ্ছে ট্রান্সেকশনের যে পোর্শনটা বা কতটুকু সে ট্রান্সেকশনটা করবে সেটা আগে রিড করতে হবে। দেন হচ্ছে ট্রান্সেকশনের যে সিনট্যাক্স গুলো আছে সেগুলোতে আমাদের আ দেখতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, তারা যাকে ট্রান্সেকশন করতে যাচ্ছে সেটা ভ্যালিড আছে কিনা। দেন হচ্ছে এই যে ভেরিফাই। ১ম এ আমরা সেই ইনফরমেশনটা নেব, আর লাস্টে যে আমরা কি করব, যে যাকে টাকা পাঠানো হচ্ছে বা যে জিনিসগুলো ট্রান্সেকশনের জন্য দরকার আছে সেটা আমাদের ভেরিফিকেশন হচ্ছে কিনা। বা অনেক ক্ষেত্রে সিকিউরিটির ক্ষেত্রে এই ট্রান্সেকশনের ক্ষেত্রে কিন্তু একটা পিন নাম্বার বা কোড নাম্বার দিয়ে সেই ভেরিফিকেশনটা করা হয়েছে যে আদৌ কাস্টমার নিজে ট্রান্সেকশন করছে বা অন্য কেউ তার হচ্ছে পার্সোনাল ডিভাইস ইউজ করে সেই ট্রান্সেকশনটা কমপ্লিট করছে কিনা। তো এই ভেরিফিকেশন যখন কমপ্লিট হবে তখন কিন্তু নেক্সট হচ্ছে বাকি পোর্শন গুলো কাজ করবে। তো এটা মূলত একটা নরমাল পোর্শনের এক্সাম্পল দেওয়া ছিল স্ট্রাকচার চার্টের। সেম কিন্তু যখন হচ্ছে কেউ কোনো পণ্য ক্রয় করবে বা যখন একটা সিস্টেমের প্রোডাক্ট সেল হবে, তো তখনও কিন্তু এই সব ধরনের, ধরেন যে অনলাইনের কোনো ওয়েবসাইট আছে। তো ১ম এ যখন সে অনলাইনে ওয়েবসাইটে কাজ করতে যায়, ধরেন কেউ কিছু অর্ডার দিবে, ধরেন এখানে ওয়েবসাইট থেকে আমরা কোনো কিছু কাস্টমারের ফাইল থেকে অর্ডার দিবে। তো ১ম এ কিন্তু দেখবে যে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে কাস্টমার কোনো অ্যাকাউন্ট আছে কিনা। মেক্সিমাম ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে অ্যাকাউন্ট খুলে আমাদের হচ্ছে ডেলিভারিটা সম্পন্ন করতে হয়। বা হচ্ছে অ্যাকাউন্ট যদি নাও থাকে, আমাদের পার্সোনাল যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ভ্যালিড থাকা পরে কিন্তু তারা নেক্সট এ চলে যায়। তারপরে হচ্ছে আমাদের এই পোর্শনে যে সে অ্যাকচুয়ালি মানুষ হিসেবে হচ্ছে কোনো প্রোডাক্ট ক্রয় করতে যাচ্ছে। তো এই ভেরিফিকেশন এর পোর্শনটা এখানে আসবে, যেখানে কাস্টমার ইনফরমেশন দিবে এবং এই প্রসেসের মাধ্যমে সেখানে আমরা জানতে পারবো যে হ্যাঁ, এখানে ভ্যালিড একটা কাস্টমার আছে। দেন হচ্ছে আমাদের হতে পারে যে আ অ্যামাউন্টের বিষয়টা, সেটা হচ্ছে কিভাবে পেমেন্ট করবে বা সেটার পেমেন্ট সিস্টেমটা কেমন হবে। যদি এমন হয় যে হচ্ছে সে বিকাশে বা হচ্ছে অন্য কোনো ট্রান্সেকশনে, মানে ইনস্ট্যান্ট অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কিছু পোর্শন ডেলিভারি চার্জটা হতে পারে বা একটা স্মল অ্যামাউন্ট সেখানে ট্রান্সেকশন করার প্রয়োজন হয়। তো এই পোর্শনে সেটাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। যে ১ম এ আমাদের দেখবে যে ট্রান্সেকশন দরকার আছে কিনা। মানে হচ্ছে আমাদের ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ফুললি যাবে, না কিছু পোর্শন আমাদের অর্ডারের জন্য হচ্ছে পারচেজের জন্য সেখানে আমাদের দিতে হবে অ্যাডভান্স হিসেবে। তো এটা একটা পোর্শন আসতে পারে। দেন হচ্ছে অ্যাডভান্সটা সেই কাস্টমার হচ্ছে বা হচ্ছে সেই ওয়েবসাইটটা পেল কিনা সেটার একটা ভেরিফিকেশনের পোর্শন আসবে। যে না এটা যখন হয়ে যাবে তারপরে হচ্ছে সে ভ্যালিডেট করবে যে অ্যাড্রেসটা ঠিক আছে কিনা বা ফোন নাম্বারগুলো ঠিক আছে কিনা। দেন সবকিছু কারেকশন করার পরে সে সেখানে কি করবে, আপডেট করে দিবে যে নেক্সট প্রসেসে চলে যাবে প্রোডাক্টটা, সেখান থেকে হচ্ছে ডেলিভারি বা হচ্ছে যেই কুরিয়ারের মাধ্যমে সে ডেলিভারি করবে। তো সেই পোর্শনটা আমরা এখানে এড করতে পারি। দেন এখানে আরেকটা পোর্শন কিন্তু আসতে পারে যখন আমরা ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট আপলোড করতে পারি যে হ্যাঁ, আমাদের কাস্টমার যিনি ছিল সে হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করেছে। তো এখানে আমরা সেটাকে আরেকটা সাব ক্যাটেগরিতে ভাগ করে সেটার স্ট্রাকচার চার্টটা ক্রিয়েট করতে পারি।
তো এটাই ছিল চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 মোটামুটি ছোট একটা চ্যাপ্টার। এর বাকি যে পড়াশোনাগুলো আছে চ্যাপ্টার 10, 11 সেটাতে মূলত আমাদের টেস্টিং এবং মেইনটেনেন্স এর পোরশনগুলো আছে। যেহেতু আপনাদের আরেকটা হচ্ছে কোর্স আছে সিস্টেম অডিটিং অ্যান্ড মেইনটেনেন্স, তো সেই পার্টগুলো আপনারা তখন গিয়ে পড়বেন। আপাতত এই পোরশনগুলো যা দেখানো হয়েছিল সেটাই আমাদের মূলত স্ট্রাকচার্ড সিস্টেম অ্যানালিসিস এবং ডিজাইনের মধ্যে ওকে থাকবে, যে সিস্টেমের ডিজাইন পর্যন্তই সিলেবাসটা থাকবে। তো এটাই ছিল আপনাদের সিলেবাস। সিলেবাস তো শেষ। এখন কারো কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টার নিয়ে? এই চ্যাপ্টার ছোট, এখান থেকে কোশ্চেন আসলেও একটা দুটো কোশ্চেন হয়তো বা আসবে। ম্যাম ইম্পর্টেন্ট একটু বলেন। ইম্পর্টেন্টটা কি এখানে দেখেন, আমি হচ্ছে এই স্লাইডটা আসলে অনেক বড় ছিল, আমি শর্ট করে দিয়েছি, কারণ দেখা গিয়েছে যে এখানে যে কনসেপ্টগুলো আছে সেগুলো আবার সিস্টেম অডিটিং আর মেইনটেন্স এর রিপিট হচ্ছে। তো যে বিষয়গুলো রিপিট হচ্ছে আমি এটা অলরেডি এখান থেকে কেটে দিয়েছি। কেটে দিয়ে দেখেন মাত্র 10টা না, ভ্যালিড হচ্ছে 9টা পেজের একটা স্লাইড আছে। তো এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে হচ্ছে হয়তো এরকম আসবে যে সিস্টেম ডিজাইনটা কি। যদি ছোট শর্ট কোশ্চেন 2-3 মার্কসের কোশ্চেন আসে তাহলে হয়তো বলা হবে সিস্টেম ডিজাইনটা কি, বা হচ্ছে সিস্টেম ডিজাইনের প্রসেসগুলো লিখেন। তো এগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে। আর হচ্ছে এরকম আসতে পারে যে হচ্ছে লজিক্যাল এবং ফিজিক্যাল ডিজাইনের মধ্যে ডিফারেন্সটা কি, তখন আপনারা হচ্ছে টেবিল আকারে লজিক্যাল এবং ফিজিক্যাল ডিজাইনের যে পোর্শনটা আছে সেটা দিতে পারেন। বা হচ্ছে যদি বলা হয় এটা খুবই ছোট 1 মার্কের কোশ্চেন আসার মতো আর কি। বা এরপরে যেটা আছে যে স্ট্রাকচার ডিজাইনের মেথোডোলজি কেমন হয়ে থাকে, মেথোডোলজি যে স্টেপটা আছে 5টা স্টেপ এখানে দেখানো হয়েছে। তো আসতে পারে যে একটা স্ট্রাকচার ডিজাইনের মেথোডোলজি স্টেপগুলো লিখে এটা 3 মার্কের কোশ্চেন হতে পারে। বা হচ্ছে আমাদের যখন স্ট্রাকচার চার্ট ক্রিয়েট করব সেখানে কয়টা বেসিক এলিমেন্ট থাকে, এইটার চেয়েও ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যেরকম একটা রিপ্রেজেন্টেশন। যেমন এখানে হচ্ছে আপনাদের কাস্টমারের ফাইল দেওয়া আছে এবং আমি যখন বললাম এটার সাথে রিলেট করে কিন্তু একটা প্রোডাক্ট যখন আপনি পারচেজ করবেন ওয়েবসাইট থেকে সেটাকে আপনি এভাবে ভাগ করে সেই পোর্শনগুলো মূলত কি করবেন, যখন আপনাদের কোনো একটা সিস্টেম বা প্রসেসের স্ট্রাকচার চার্ট ক্রিয়েট করতে বলা হবে। ধরেন আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম যে ওয়েবসাইট থেকে আপনি একটা প্রোডাক্ট আপলোড করবেন, সেটার স্ট্রাকচার চার্টটা আপনি ক্রিয়েট করেন। তো তখন কিন্তু আপনাদের এরকম একটা পোর্শন দিতে হবে। তো যখন আপনি কোনো একটা কিছু প্রোডাক্ট পারচেজ করতে যাবেন তখন সেটাকে আপনি বিভিন্ন ভাগে ভাগ করবেন। যেমন প্রথমে আসতে পারে যে হচ্ছে ভেরিফিকেশন কাস্টমারের, তারপরে হচ্ছে কিভাবে ট্রানজাকশনটা হবে বা সেই প্রসেসটা কিভাবে হবে। তারপরে আরেকটা পোর্শন আপনি রাখতে পারেন যে কুরিয়ারের পোর্শনটা কেমন আসবে। লাস্টে আপনি হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করেছেন, দেন আপডেট করে দিচ্ছে আপনার ওয়েবসাইটটা যে প্রোডাক্ট ডেলিভার্ড হয়েছে। তো এইভাবে ভাগ করবেন। দেন হচ্ছে ট্রানজাকশনের ক্ষেত্রে একটা পোর্শন রাখতে পারেন যে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা রাখা হয় ডেলিভারি চার্জটা ট্রানজাকশনে নেওয়া হয়। তো সেই ডেলিভারি চার্জ পাঠালো, সেটা ভেরিফিকেশন করা হলো, দেন হচ্ছে আমাদের অর্ডার কনফার্ম করার পরে নেক্সট হচ্ছে কুরিয়ারে পাঠানো হলো, দেন হচ্ছে আমাদের আপডেট করা হলো সিস্টেমে যে হচ্ছে প্রোডাক্টটা ডেলিভার্ড হয়ে গেছে। তো এরকম একটা এক্সাম্পল হয়তো আমি দিব, সেটার জন্য আপনার স্ট্রাকচার চার্ট ক্রিয়েট করা হতে পারে। তো এই চ্যাপ্টার থেকে খুব বেশি কোশ্চেন আসবে না, সর্বোচ্চ হয়তো বা 1টা বা 2টা কোশ্চেন পাবেন। তো এটা একটা টপিক হতে পারে যেটা বড় কোশ্চেনে আসতে পারে, যে আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম, দেন বললাম সেটার স্ট্রাকচার চার্ট আপনি ড্র করেন। এইটুকুই। আমাদের কন্টেন্টে তো ছোট, তো কোশ্চেনও কমই আসবে এখান থেকে। আর কারো কোনো কোশ্চেন আছে? বাকি যে 2টা চ্যাপ্টার ছিল সেগুলো তাহলে আমি বলে দিই। ম্যাম একটা রিকোয়েস্ট ছিল। জি বলেন। ম্যাম আসতে পারে এভাবে না বলে আসবে, একটু যদি বলতেন স্পেসিফিক তাহলে ভাবে আপনি আপনাদের কোশ্চেনে দিয়ে দিই, আসবেই যদি বলি। ম্যাম চ্যাপ্টার তাহলে তো প্রথম লেকচার 4-এই ম্যাম প্রায় 17, 18, 20টার মতো কোয়েশ্চেন। এখান থেকে একটু স্পেসিফিক ভাবে বলে দিলে ম্যাম অনেক ভালো হতো। এটা চ্যাপ্টার 6 যেটা, হ্যাঁ চ্যাপ্টার 6 থেকে অবশ্যই বেশি কোশ্চেন আসবে, যেহেতু এটা বড় একটা চ্যাপ্টার। সবচেয়ে বেশি কোশ্চেন হয়তো বা এখান থেকেই পাবেন। আপনাদের 40 মার্কসের মধ্যে হতে পারে 20 মার্কসের কোশ্চেন আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন, বা কমও হতে পারে। তো এটার ক্ষেত্রে যে জিনিসগুলো দেখবেন প্রথমে, যে আমাদের ট্র্যাডিশনাল যে অ্যাপ্রোচটা ছিল ফ্লো চার্টের, সেটার কি কি প্রবলেম আছে, এবং এই স্ট্রাকচার অ্যানালিসিসের যে টুলস গুলো আছে সেটার মাধ্যমে এই প্রবলেমগুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি। এটা কিন্তু ভালো একটা কোশ্চেন, যে হচ্ছে আমাদের কি কি প্রবলেম ছিল ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের, এবং এগুলোকে আমরা কিভাবে হচ্ছে স্ট্রাকচার অ্যানালিসিসের মাধ্যমে ওভারকাম করতে পারি।
তো প্রথমে এটা ছিল, তারপরে হচ্ছে আমাদের স্ট্রাকচার অ্যানালাইসিসের যে প্রসেসগুলো ছিল সেটার 4-5টা স্টেপ ছিল। তো এই স্টেপগুলো মনে রাখবেন। এরপরে যেটা আছে যে আপনারা একটা কুইজ দিয়েছিলেন। কুইজে যেমন কোশ্চেন পেয়েছিলেন না যে হচ্ছে একটা পোর্শন দেয়া আছে সেটা ডিএফটি ড্র করতে বলা হয়েছে বা সেটার ডিসিশন টেবিল ড্র করতে বলা হয়েছে, সেম টাইপের কোশ্চেন পাবেন। হয়তোবা আমি সিনারিওটা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু হ্যাঁ আপনাদের যে টাইপের কোশ্চেন কুইজে ছিল সেই টাইপের কোশ্চেন মাস্ট এখানে থাকবে। তো কুইজে তো শুধুমাত্র ডেটা ফ্লো ডায়াগ্রাম আর হচ্ছে ডিসিশন টেবিলটা ছিল, তো এটার ক্ষেত্রে আপনারা সবগুলোই দেখবেন কিভাবে ডেটা ডিকশনারি ড্র করতে হয়, স্ট্রাকচার ইংলিশ এবং ডিসিশন টেবিল। এরকম টাইপের কোশ্চেন আসবেই। এটার জন্য ধরেন আমি বলেই দিলাম যে হচ্ছে আমি একটা সিনারিও দিব, সেটা ডিএফটি ড্র করেন, বা আমি একটা সিনারিও দিব বা হচ্ছে কয়েকটা অপশন দিব, যেমনটা আপনারা কোশ্চেনে পেয়েছিলেন যে সেটার স্ট্রাকচার ইংলিশ বা হচ্ছে সেটার ডিসিশন ট্রি বা সেটার ডিসিশন টেবিল হতে পারে, বা ডেটাবেসের জন্য হচ্ছে ডেটা ডিকশনারি হতে পারে, সেটা করেন। তো এখান থেকে তো মাস্ট কোশ্চেন আসবে। এখানে 34 পেজ হলে কি হবে, এখানে দেখেন এই যে এই কনসেপ্ট গুলো তো আপনি জাস্ট মনে রাখবেন, আপনি অ্যাকচুয়ালি কোথায় পড়তে করবেন, সে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে ডায়াগ্রামটা কেমন হবে এটার জন্য দেখবেন, ডায়াগ্রাম প্র্যাকটিস করে যাবেন, তাহলে যেই সিস্টেমের জন্যই আসুন না কেন, সেটাই হোক না কেন, আপনারা সেটা ড্র করতে পারবেন। সেম হচ্ছে এটার জন্য কিভাবে ড্র করতে হয় বা কিভাবে লিখতে হয়, জাস্ট সেগুলো পরে গেলেই হবে। আর বাকি হচ্ছে যদি থিওরিটিক্যাল কোশ্চেন আসে তাহলে হয়তো বা 1-2 মার্কের 2 মার্কের কোশ্চেন আসতে পারে, যে ডিসিশন ট্রি আর স্ট্রাকচার ইংলিশের মধ্যে ডিফারেন্সটা কি, যেমন হচ্ছে লাস্টের দিকে ছিল যে প্রোস এবং কনস অফ ইচ টুল, মানে প্রত্যেকটা টুলের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ছিল। তো থিওরিটিক্যাল কোশ্চেন বলতে ফার্স্টে যেগুলো বললাম সেগুলো আসতে পারে, বা লাস্টের এই যে যেটা আছে সেই প্রশ্ন থেকে আসতে পারে, যেটা একটা যেহেতু এটা একটা বড় চ্যাপ্টার, তাহলে এখান থেকে অবশ্যই আমাদের বেশি মার্কের 4-5 মার্কের কোশ্চেন এখান থেকে আসতে পারে। আর এরপরে আপনাদের হচ্ছে চ্যাপ্টার 7 ছিল। চ্যাপ্টার 7 এর মধ্যে ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডি কি, এটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন আসতে পারে। এরপরে আসি স্টেট অফ ফিজিবিলিটি স্টাডির মধ্যে আমাদের 3 ধরনের বিষয় আমরা দেখেছিলাম যখন একটা সিস্টেমের পারফরমেন্স আমরা মেজার করব। একটা ছিল স্টেট অফ কনস্ট্যান্ট, যেখানে আমাদের যেই লিমিটেশনস গুলো আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব, দেন হচ্ছে সেগুলোকে স্পেসিফাই এবং হচ্ছে অবজেক্টিফাই করব, দেন লাস্টে হচ্ছে আউটপুটের ডেসক্রিপশনটা আমরা দিব। তো সিস্টেমে আমি কোশ্চেন করতে পারি যে হচ্ছে স্টেটমেন্ট অফ কনস্ট্যান্ট বলতে কি বোঝায়, বা হচ্ছে একটা সিস্টেমের পারফরমেন্স আপনি কয়টা ক্রাইটেরিয়া বা কয়টা স্টেপের মাধ্যমে ইমপ্লিমেন্ট করবেন, এটা থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে। আর যেহেতু হতে পারে বলছি কারণ হচ্ছে আমি আপনাদের কোশ্চেন এখনো করি নাই, আমি হয়তো বা কালকে আপনাদের কোশ্চেন করব, সো আমি এখনো শিওর না আমি কোশ্চেনে কোন পোর্শন দিব। যেগুলো থেকে দিতে পারি সেগুলোই হচ্ছে বলছি। ম্যাম তাহলে কি শর্ট সাজেশনের জন্য কি আরেকটা ক্লাস নিবে? না, আর আর কেন ক্লাস হবে, আর আজকে তো অলরেডি বলে দিচ্ছে আপনাদের যা বলছি সেখান থেকে কোশ্চেন আসবে, এর বাইরে কোশ্চেন আসবে না। আপনারা কি হচ্ছে মিডে বাইরে কোনো কোশ্চেন পেয়েছেন, তো মিডে যেহেতু পাননি ফাইনালেও সেরকম হবে না। আর এরপরে হচ্ছে ফিজিবিলিটি স্টাডির মধ্যে আমরা 3 ধরনের ফিজিবিলিটি দেখেছিলাম, একটা ইকোনমিক, একটা ছিল টেকনিক্যাল, বিহেভিয়ারাল। এগুলোর মধ্যে ডিফারেন্স আসতে পারে যে হচ্ছে 3 ধরনের ফিজিবিলিটির মধ্যে কি কি ডিফারেন্স আছে বা কোনটা কোন ক্যাটাগরিতে পড়বে, এক্সাম্পল সহ লিখেন। এরপরে হচ্ছে ফিজিবিলিটি অ্যানালিসিসের স্টেপগুলো, এই স্টেপগুলো হচ্ছে মুখস্থ করে যাবেন, ভালো মতো দেখে যাবেন। প্রত্যেকটা স্টেপ কি কি স্টেপ আসবে সেটা তো দেখবেন, আর নর্মাল সেটা ডেসক্রিপশন সাথে দেখতে পারেন, কিন্তু কতগুলো স্টেপ আছে সেটা মাস্ট পড়তে হবে। এরপরে আসি লাস্টে ছিল, ধরেন যে একটা এক্সাম্পল এখানে দেওয়া ছিল যে আপনি যখন ফিজিবিলিটি স্টাডি করবেন আপনার কাছে তো মাল্টিপল পাথ বা মাল্টিপল অপশন থাকে, কোনটা আপনি সিলেক্ট করবেন। তো সেটার জন্য আমরা কিন্তু মূলামূলি সেটা একটা অ্যানালিসিস করেছিলাম, লাস্টে ওয়েট অ্যানালিসিসের মাধ্যমে আমরা ডিটারমাইন করেছিলাম কোন ক্যান্ডিডেট সিস্টেমটা বেস্ট হবে। তো কোশ্চেন এমন আসতে পারে যে একটা এক্সাম্পল আমি দিয়ে দিলাম, এখানে দেখেন 3টা পিসি ছিল, 3টার হচ্ছে ক্যান্ডিডেট সিস্টেমের কোয়ালিটি ম্যাট্রিক্সটা দেওয়া ছিল। তো আমি হয়তো বা এরকম একটা কোয়ালিটি ম্যাট্রিক্স দিয়ে দেব, আপনাদের কাজ হবে সেখান থেকে কোয়ান্টিটিভ ম্যাট্রিক্স এবং হচ্ছে এই যে ওয়েটেড ম্যাট্রিক্স যেটা আছে সেটা জেনারেট করে ফাইন্ড আউট করা কোনটা আমাদের বেস্ট সিস্টেম হবে। এটা হচ্ছে যখন আমি আপনাদের পড়ানো হয়েছিল তখন কিন্তু একদম ডিটেলসে বলেছিলাম। তো
আপনাদের হয়তো বা এই যেরকম ক্যান্ডিডেট সিস্টেমে একটা পারফরমেন্স বা ইভালুয়েশন ম্যাট্রিক্স আমি দিয়ে দিব, সেখান থেকে কোয়ালিটিভ অ্যানালিসিস গুলো করবেন, যেগুলো অনেক ভালো সেগুলোকে হচ্ছে র্যাঙ্কিং করবেন 5 এর মধ্যে। প্রথমে হচ্ছে কোয়ালিটিভ অ্যানালিসিস ক্ষেত্রে এক্সিলেন্ট, গুড, ভেরি গুড, ব্যাড, পোর, এভাবে। দেন হচ্ছে সেটার আমি বলেছিলাম যে হচ্ছে ওয়েট গুলো আমি বলে দিব যে পারফরমেন্সের কোন পোর্শনের ওয়েট কেমন হবে, বা কস্টের ক্ষেত্রে যেগুলো থাকবে সেগুলোর প্রত্যেকটা ওয়েট কেমন হবে, ওয়েট গুলো আমি বলে দিব। বাকি এই যে ম্যাট্রিক্সটা আছে ইভালুয়েশন ম্যাট্রিক্স, এটা আপনারা জেনারেট করবেন, দেন ফাইন্ড আউট করবেন কোনটা বেস্ট ক্যান্ডিডেট সিস্টেম। এরকম কোশ্চেন মাস্ট আসবে। দেন হচ্ছে ফিজিবিলিটি রিপোর্ট কি, এটা থেকে ডেফিনেশন দেখতে পারেন। আর এরপরে হচ্ছে চ্যাপ্টার 8। চ্যাপ্টার 8 ছিল কস্ট বেনিফিট অ্যানালিসিস। কস্ট বেনিফিট অ্যানালিসিস এর ক্ষেত্রে কয় ধরনের কস্ট হয়, কস্টের যে ক্যাটাগরি বা ক্লাসিফিকেশন গুলো লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল, যেমন হার্ডওয়্যার কস্ট কি, পার্সোনাল কস্ট কি, এগুলো জাস্ট হচ্ছে এক্সাম্পল দেখে যাবেন যে হচ্ছে হার্ডওয়্যার কস্টের মধ্যে কোনগুলো আসবে, পার্সোনাল কস্টের মধ্যে কি কি আসবে, ফ্যাসিলিটি, অপারেটিং, সাপ্লাই, এগুলোর এক্সাম্পল দেখে যাবেন প্রত্যেকটা কস্টের। দেন হচ্ছে এটা ডিটারমাইন করার জন্য আমাদের কয়টা স্টেপ ফলো করতে হয়, সেই স্টেপগুলো, যেখানে স্টেপ বা হচ্ছে আপনি কনফিগারেশন পাবেন বা টেবিল পাবেন, এগুলো মাস্ট করতে হবে, এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। দেন হচ্ছে কস্ট বেনিফিট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আমরা পাইথনে দেখেছিলাম, তো আমি হচ্ছে বলতেই পারি একটা সিস্টেমের ক্ষেত্রে কোনগুলো টেনজিবল বা কোনগুলো ইনটেনজিবল কস্ট হবে সেগুলো আইডেন্টিফাই করেন, বা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে এই যে টেনজিবল এবং ইনটেনজিবল কস্ট এবং বেনিফিটের যে এগেন কনফিগারেশন আছে সেটা ভালো মতো করতে হবে। দেন হচ্ছে ডিরেক্ট ইনডিরেক্ট কস্ট, আমি একটা সিস্টেমের ক্ষেত্রে বলে দিতে পারি যে ডিরেক্ট কস্টগুলো আইডেন্টিফাই করেন, বা হচ্ছে একটা সিস্টেমের ক্ষেত্রে আমি বলে দিলাম যে কোনগুলো আমাদের ট্যানজিবল এবং ডিরেক্ট কস্ট হবে সেটা আইডেন্টিফাই করেন, কোনগুলো হচ্ছে ইনডিরেক্ট বা ইনডিরেক্টেবল কস্ট হবে সেগুলো আইডেন্টিফাই করেন। এগুলো হচ্ছে এখানে যে এক্সাম্পল দেওয়া আছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। বা ফিক্সড ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রেও আমি সেম বলতে পারি যে ধরেন আপনাদের হচ্ছে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে কোনগুলো ফিক্সড কস্ট হবে, কোনগুলো ভ্যারিয়েবল কস্ট হবে, সেটা একটু লিস্ট ডাউন করেন। এটা কিন্তু এক একজনের অ্যান্সার এক এক রকম হবে। তারপরে হচ্ছে আমাদের এই ইভালুয়েশনের জন্য আমরা হচ্ছে মেথড দেখেছিলাম, টোটাল 5টা মেথড আছে। তো 5টা মেথড কি, এগুলো ডেফিনেশন দেখতে হবে, এখানে ডেফিনেশন 2 লাইনের জাস্ট করে দেওয়া আছে, সেগুলো ডেফিনেশন দেখে নেবেন। আর লাস্টে কিন্তু ব্রেক ইভেন অ্যানালিসিস এর একটা কনফিগারেশন দেওয়া আছে, এটা ভালো মতো দেখবেন। এখানে জাস্ট এটাই দেখানো হয়েছে যে আমাদের যেই বেনিফিট বা বলেন বা হচ্ছে প্রফিটের পোর্শন, সেটা নিচ থেকে স্টার্ট হয়, আস্তে আস্তে সেটা ব্রেক ইভেন পয়েন্টে গিয়ে আমাদের যে কস্ট আছে সেটাকে সারপ্রাইজ করে ফেলে। তার মানে হচ্ছে এই দিকে যা আছে সেটা কিন্তু ইনভেস্টমেন্ট রেঞ্জে আসবে, আর এইদিকে যেটা আছে রিটার্ন বা প্রফিটের রেঞ্জে আসবে। তো এই কনফিগারেশনটা এখানে স্কেলিং আপনারা নিজেদের মতো করতে পারেন, স্কেলিং এর ক্ষেত্রে সমস্যা নাই, জাস্ট হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টটা ভালো মতো দেখাবেন এবং কোনটা ইনভেস্টমেন্টের পার্ট এবং কোনটা প্রফিটের পার্ট সেটা আমাদেরকে দেখিয়ে দিবেন। আর এটার মধ্যে আমাদের ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের যে পোর্শনটা আছে সেটা এখানে দেখানো হয়েছে, সেটাকে ভালো মতো লেভেলিং করে দিবেন। তো এই কনফিগারেশনটা ভালো মতো পড়বেন, পরীক্ষা কোশ্চেন বুঝে ভালো মতো অ্যান্সার করবেন। আপনারা তো মিডে ভালোই করেছেন, ইনশাল্লাহ ফাইনালেও ভালো করবেন। এখন আর কারো যদি কোনো কোশ্চেন থাকে করেন, না হলে ক্লাস এন্ড করে দিন। ম্যাম প্রত্যেক স্লাইড ইম্পর্টেন্ট দিয়েছেন। হ্যাঁ, কারণ আপনাদের কন্টেন্ট তো কম, কয়েকটা টপিক বলেছি যেখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। তো কারা যদি এমন থাকে যে আপনাদের শুধুমাত্র পাস করার ইচ্ছা, যেগুলোকে মাস্ট করেছি সেগুলো করে যাবেন, যদি শুধুমাত্র পাস করার ইচ্ছা থাকে। আর যাদের ভালো মার্কস পাওয়ার ইচ্ছা, তাহলে যেগুলো বলেছি সবগুলো করে যাবেন। আপনারা তো মিডের কোশ্চেন দেখেছেন, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে মোটামুটি আইডিয়া তো আছে যে কোন টাইপের কোশ্চেন গুলো আসতে পারে, যেগুলোতে পয়েন্ট স্টেপ আছে, যেগুলো কনফিগারেশন আছে, যেগুলোতে টেবিল আছে, সেগুলো মাস্ট ভালো মতো করতে হবে। আর থিওরিটিক্যাল কোশ্চেন তো অবভিয়াসলি আসে, তো থিওরিটিক্যাল যে টপিকগুলো আছে সেগুলো করে যাবেন, যেমন ডিফারেন্স হতে পারে বা এক্সাম্পল হতে পারে। আর আপনাদের যে কুইজটা হয়েছিল সেখানে যেরকম কোশ্চেন ছিল সেরকম কোশ্চেনও আসতে পারে। ম্যাম আর কি কোনোভাবে শর্ট করা যায় না? আর কিভাবে শর্ট করব, আমি তো বলেই দিলাম যে হচ্ছে এক্সাম্পল প্লাস হচ্ছে আপনার কনফিগারেশন প্লাস টেবিল গ্রাফ যেগুলো ছিল এগুলো ভালো মতো পড়েন। ম্যাম টাইম এগুলো থেকে তো খুবই কম, কিন্তু মুখস্থ অনেক।
মুখস্থ বলতে কি এখানে মুখস্থ আমি মনে করি না যে এখানে মুখস্থ করার মতো কিছু আছে। জাস্ট হচ্ছে আপনি সর্বোচ্চ যে কি পয়েন্ট গুলো আছে সেগুলো মুখস্থ করতে পারেন বা স্টেপ গুলো মুখস্থ করতে পারেন। এর বাইরে তো মুখস্থ করার কিছু নাই। এখন ধরেন আমি বললাম যে হচ্ছে একটা সিস্টেম থেকে আপনি ফিক্সড আর ভেরিয়েবল কস্ট গুলো ফাইন্ড আউট করেন। আপনি এটা তো মানে হচ্ছে দেখেন এটার ক্ষেত্রে কমন সেন্স ফাইন্ড আউট করতে হবে যে কোনগুলো ফিক্সড কস্ট, কোনগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট। যে কস্টগুলো আমাদের প্রত্যেক মাসে সেম থাকে, স্যালারি সেম থাকে, বা হচ্ছে ধরেন যে যে স্পেসটা নেওয়া আছে সেটা রেন্ট সেম থাকে। তো যে জিনিসগুলো আমাদের প্রত্যেক মাসে সেম থাকে সেগুলো লিস্ট ডাউন করবেন একসাথে। আর যেগুলো হচ্ছে প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হয়, ইলেকট্রিসিটি বিল আমাদের চেঞ্জ হয়, বা যে কস্টটা আমাদের হচ্ছে ধরতে পারেন যে ফ্যাসিলিটির কস্ট যেগুলো আছে সেটা একেক সময় একেক রকম হতে পারে। তো এগুলোর ক্ষেত্রে বা মেইনটেনেন্সের যে কস্টটা কোনো মান্থে দেখা যাবে যে সিস্টেম আছে সেখানে আমাদের মেইনটেইন করার ক্ষেত্রে খুব কম হচ্ছে, কোনো কিছু নষ্ট হচ্ছে না বা রিপেয়ার করাতে হচ্ছে না, সেই মাসে হবে না, বা হচ্ছে কোনো মাসে বেশি। তো যেগুলো হচ্ছে প্রত্যেক মাসে বা একটা টাইম পিরিয়ড পরে সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো আমাদের ভেরিয়েবল কস্টে চলে আসবে। টেনজিবল এবং ইনটেনজিবল কস্ট কি ছিল? যেটা আমরা চোখে দেখতে পারি বা যেটা আমরা কোয়ান্টিফাই করতে পারি সেটা টেনজিবল কস্ট ছিল, যেটা কোয়ান্টিফাই করতে পারি না সেটা ইনটেনজিবল ছিল। তো একটা সিস্টেমের কোয়ালিটি বলতে পারেন বা প্রোডাক্টের কোয়ালিটি আমাদের কিসে আসবে? ইনটেনজিবল কস্ট বা বেনিফিটে আসবে। বা হচ্ছে একটা সিস্টেমের যেগুলো আমরা মেজার করতে পারি মানে মানি যেগুলোতে আছে রিলেটেড, সেগুলোতে অবশ্যই টেনজিবল কস্ট এবং বেনিফিট আসবে। তো এইভাবে করে মনে রাখবেন। এগুলো আসলে মুখস্থ করলে কতক্ষণ বা মুখস্থ থাকবে, এগুলো মনে রাখতে হবে। বাস্তবের সাথে রিলেট করে পড়বেন, এক্সাম্পল গুলোর সাথে রিলেট করে পড়বেন, এমনিতেই মনে থাকবে। যদি এক্সামের একদম আগে পড়েন তাহলে তো হবে না, এখন থেকে পড়া স্টার্ট করেন, আরো তো 3-4 দিন আছে। আমার মনে হয় 2-3 দিন ভালো মতো বুঝে বুঝে পড়বেন, তাহলে আর খুব বেশি মনে রাখতে হবে না। আর যেগুলো গ্রাফ ছিল বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেগুলো প্র্যাকটিস করতে হবে মাস্ট। ম্যাম ইভালুয়েশন ম্যাট্রিক্স এ আছে, এটা একটু শর্ট করে বুঝাই দিবেন? ইভালুয়েশন ম্যাট্রিক্স যেটা ছিল, আচ্ছা আমি তাহলে আর এটা প্রশ্ন কিভাবে আসতে পারে ভাই? হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। এই যে ধরেন আমি এরকম একটা টেবিল দিলাম, যেই টেবিলে আমরা 3টা সিস্টেম দেবো। এখানে 3টা পিসির পারফরমেন্স এবং কস্ট দেয়া আছে। বিভিন্ন পারফরমেন্সের জন্য আমরা ক্যাটাগরি নিয়েছি 4-5টা, আমরা হচ্ছে কস্টের জন্য 4টা ক্যাটাগরি নিয়েছি। দেন আমাদের ক্যান্ডিডেট সিস্টেম 3টা ক্যান্ডিডেট সিস্টেম, মানে হচ্ছে আমাদের 3টা পাথ, 3টা চয়েস যেগুলো আছে অপশন, সেগুলো আমরা রেখেছি। দেন তাদের পারফরমেন্স গুলো আছে। ধরেন আমি এইটাই কোশ্চেনে দিলাম, মানে এই পোর্শনটাই কোশ্চেনে দিলাম। দেন আমি বললাম যে হচ্ছে এটার ওয়েটেড ম্যাট্রিক্স, ইভালুয়েশন ম্যাট্রিক্স জেনারেট করেন এবং ফাইন্ড আউট করেন যে কোনটা আপনার জন্য বেস্ট ক্যান্ডিডেট সিস্টেম। মানে আপনি আইবিএম পিসি ক্রয় করবেন না এইচপি ক্রয় করবেন নাকি অ্যাপল ক্রয় করবেন। তো এইটার জন্য তো আমাদের একটা ক্যাটাগরি প্রয়োজন। তো ক্যাটাগরির ক্ষেত্রে আমি হচ্ছে ওয়েট গুলো দিয়ে দিব। এই যে ওয়েট যেটা আছে, যেমন আমি বললাম আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে সিস্টেমের ডেভেলপমেন্ট, আমার ফার্স্ট প্রায়োরিটি হবে হচ্ছে জাস্ট এটাই হবে আমাদের সিস্টেমের ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের প্রায়োরিটি 1। দেন প্রায়োরিটি 2 তে আমি ধরেন যে রেখে দিলাম হচ্ছে গ্লোবাল পটেনশিয়াল গ্রোথের যে পটেনশিয়ালিটি, বা হচ্ছে ধরেন এটা আমি সেকেন্ড প্রায়োরিটি রাখলাম। দেন থার্ড অপশনে আমি রাখলাম সিস্টেমের অ্যাকুরেসি, তারপরে ইউজারের ট্রেনিং, বা হচ্ছে আপনার পে ব্যাক। এগুলো হচ্ছে আমি থাকলো। তাহলে আপনাদেরকে কোশ্চেনে যেটা দেওয়া হবে এই ওয়েটেড ফ্যাক্টরটা প্রায়োরিটি হিসেবে দেওয়া থাকবে। তো প্রায়োরিটি লিস্টের ফার্স্টে যে থাকবে তাকে আপনি 5 দিবেন, যেটা তারপরে থাকবে সেটাকে 4 দিবেন, তারপরে যেটা 3, 2, 1 এভাবে করে প্রায়োরিটি লিস্ট দেওয়া থাকবে 5টা পয়েন্টে, সেটা লেখা থাকবে। তো সেটা মূলত আপনাদের ওয়েটিং ফ্যাক্টর গুলো দেওয়া থাকবে। আর দেওয়া থাকবে হচ্ছে এরকম একটা ক্যান্ডিডেট সিস্টেমের চার্ট। তো ক্যান্ডিডেট সিস্টেমের চার্টে কি লেখা থাকবে যে কোনটার পারফরমেন্স কেমন। এখন যেটার পারফরমেন্স 99 সেটাকে আপনি কি বলবেন? ভেরি গুড, এক্সেলেন্ট বলবেন। যেটার পারফরমেন্স এখানে 97 দেওয়া আছে, যদি এমনটা থাকে যে সেটার পারফরমেন্স আমাদের 70 দেওয়া আছে, তাহলে আপনি সেটাকে কি বলবেন? গুড বলবেন। যেটার পারফরমেন্স আমাদের 30 দেওয়া আছে সেটাকে আপনি কি বলবেন? পোর বলবেন। তো এভাবে করে প্রথমে হচ্ছে এইটা জেনারেট করবেন যে কোনটা এক্সেলেন্ট, কোনটা ভেরি গুড, কোনটা হচ্ছে ফেয়ার। যেটা এক্সেলেন্ট থাকবে
ইভালুয়েশন ম্যাট্রিক্সে সেটাকে 5 দিবেন, যেটা আপনার হচ্ছে 4 দিবেন, ভেরি গুড থাকবে সেটাকে 4 দিবেন, যেটা গুড থাকবে সেটাকে 3 দিবেন, যেটা হচ্ছে আমাদের ফেয়ার থাকবেন সেটাকে 2 দিবেন, দেন কোনোটা যদি পোর বা ব্যাড থাকে সেটাকে আপনি 1 দিবেন। দেন কি করতে হবে, এই যে প্রত্যেকটা ওয়েট আছে এটার সাথে যে রেটিংটা সেটা মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে স্কোরটা আমরা ফাইন্ড আউট করব। যে স্কোরগুলো আসবে আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে আমরা লাস্টে সেই সবগুলোকে যোগ করব। যোগ করার পরে যার স্কোর হাইয়েস্ট আসবে সেটা হচ্ছে আমাদের বেস্ট ক্যান্ডিডেট সিস্টেম হবে। তো এইটার ক্ষেত্রে দেখেন আমাদের পারপাসে আইবিএম পিসির স্কোরটা হাইয়েস্ট আসছে। তো আমাদের এই কেসের জন্য বা এই প্রায়োরিটি লিস্ট যেটা দেয়া আছে ওয়েট ফ্যাক্টর, সেটার জন্য আমাদের আইবিএম পিসিটা হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট সিস্টেম। তো বুঝতে পেরেছেন, মানে জাস্ট আমাদের হচ্ছে এরকম একটা পোর্শন দেয়া থাকবে এবং এরকম একটা লিস্ট দেয়া থাকবে। তো লিস্ট থেকে 1 নম্বরে যেটা সেটাকে, লিস্টের 1 নম্বরে সিস্টেম ডেভেলপমেন্ট আছে সেটাকে 5 দিবেন, তারপরে যেটা আছে গ্রোথ পটেনশিয়াল সেটাকে 4, তারপরে পয়েন্টে যেটা থাকবে। তো 5টা পয়েন্ট অনুযায়ী আপনি প্রথমে এই ওয়েট ফ্যাক্টরটা এখানে অ্যাসাইন করে নেবেন। তারপরে এই যে লিস্টটা আপনাদের দেয়া আছে সেখানে যার পারফরমেন্স ভালো সেটাকে এক্সিলেন্ট, যেমন হচ্ছে ধরেন এখানে হচ্ছে গ্রোথ পটেনশিয়াল এটার 500 কে, এটা 250 কে আছে, তো আপনি এটাকে ভেরি গুড দিলেন, এটাকে আপনি হচ্ছে কি দিবেন, গুড দিবেন। তো এটার ক্ষেত্রে তিনটাই সেম, তাহলে তিনটাই কি এক্সিলেন্ট 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 আসবে। আবার ক্ষেত্রে এটার ক্ষেত্রে দেখেন সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে কস্টটা হচ্ছে এটার ক্ষেত্রে আমাদের কিছুটা কম আছে, এটা মোটামুটি এটার ক্ষেত্রে অনেক বেশি। তো এইটা কি হবে, ভেরি গুড হবে। তো এটা ভেরি গুড হলে এগুলো গুড থাকবে। আবার দেখেন ইউজার ট্রেনিং এর ক্ষেত্রে এটা হচ্ছে পারফরমেন্স ভালো দিচ্ছে, এটা একটু খারাপ দিচ্ছে, এটা একটু দিচ্ছে। তো এটাকে যদি আপনি ভেরি গুড ধরেন তাহলে এটা কি হবে, গুডে আসবে। দেন হচ্ছে এটাও কাইন্ড অফ গুডে চলে আসবে। বা ধরেন সিস্টেমের অপারেশনের ক্ষেত্রে এটার কস্টটা কম, এটার কস্টটা বেশি, এটার কস্টটা অনেক বেশি। তো এটার ক্ষেত্রে আমরা এটাকে যদি ভেরি গুড দেই এটাকে আমাদের ফেয়ার দিতে হবে। তো এভাবে করে এই যে এই পোর্শনটা কোয়ালিটিভ অ্যানালিসিসটা আগে জেনারেট করবেন, দেন হচ্ছে যেগুলো হচ্ছে এক্সিলেন্ট সেগুলোকে 5, ভেরি গুড 4, গুড 3, ফেয়ার 2, আর পোর বা ব্যাড থাকলে সেগুলোকে 1 দিবেন। দেওয়ার পরে আমাদের এই ম্যাট্রিক্সের এই র্যাঙ্কিং গুলো চলে আসবে। তো রেটিং যখন চলে আসবে তখন ওয়েট ফ্যাক্টরের সাথে সেগুলো মাল্টিপ্লাই করবেন, প্রত্যেকটার কারেসপন্ডিং স্কোর বের করবেন, স্কোর বের করার ফলে আইবিএমপিসি স্কোর এখানে যোগ করবেন, এখানে যেগুলো আসবে সেটা যোগ করবেন, আর লাস্টে যেটা আসবে সেগুলো যোগ করবেন। যোগ করার পরে যেটা ম্যাক্সিমাম সেটা আমাদের বেস্ট ক্যান্ডিডেট সিস্টেম। এইটাই ছিল মোটামুটি আমাদের ওয়েটেড ম্যাট্রিক্সের ইভালুয়েশন। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কনফিউশন আছে কোনো টপিকে? ম্যাম এখানে যেমন কোয়েশ্চেন আছে তেমনই কি হবে নাকি চেঞ্জ করে দেওয়া হবে? আমি তো পারফরমেন্স চেঞ্জ করে দিতে পারি। ধরেন বর্তমানে আইবিএম পিসি জায়গায় বাংলাদেশের কনসিডারে বাংলাদেশের যেসব পিসি ভালো আছে বা অন্য কোনো ক্যান্ডিডেট সিস্টেমও তো দিতে পারি আমি, সেই হিসেবে আপনি আপনি দেখে হচ্ছে অ্যাসাইন করবেন। এটা যে সবার অ্যান্সার সেম আসবে তা না, এটার অ্যান্সার হচ্ছে আপনাকে হয়তোবা 2-1 মার্কস এদিকে সেদিকে যাবে, কিন্তু আলটিমেটলি আমাদের কোনটা বেস্ট ক্যান্ডিডেট সিস্টেম হবে সেটা সবার আনসার সেম আসবে, হয়তোবা স্কোরটা এদিক সেদিক হবে, এটা সমস্যা নেই। ম্যাম এটা কত মার্কে থাকবে? যদি আসে তাহলে 5-6 থাকতে পারে। মিনিমাম 5 মার্কস তো থাকবেই, যেহেতু আপনি 2টা টেবিল ক্রিয়েট করবেন, 5 মার্কস তো মাস্ট থাকবে। আর কারো কোনো কোশ্চেন আছে, কনফিউশন আছে কোনো? আপনাদের আর কোনো কোশ্চেন আছে? জি না ম্যাম। যদি কোশ্চেন না থাকে তাহলে আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। সিআর তামান্না আছেন? জি ম্যাম আছে ম্যাম। তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন, স্ক্রিনশট জি নিয়ে ম্যাম নেন, নোট তাহলেই হবে। ম্যাম অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ, আমি দিয়ে দিতেছি ইনবক্স এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো মতো পরীক্ষা দিয়েন, আপনাদের জন্য বেস্ট অফ লাক। আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।